আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইতালির পালেমো শহর থেকে। আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত যে আমি কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারতেছি না। আপনারা জানেন আমরা সকলে বিদেশে থাকি, সো এখানে নিজের কর্মব্যস্ততার পাশাপাশি অনেকগুলো ঝামেলা থাকে, যার জন্য আমি কন্টিনিউ করতে পারি না। এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। যাই হোক, আজকে আমি দ্বিতীয় অডিয়েন্স, যেটাকে আমরা দ্বিতীয় কমিশন বলি, সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। বিশেষ করে ট্রাইব্যুনালের যে বিষয়টা, যে তাদের আমরা যেটা নর্মালি যেটা করি আর কি, সেটা হচ্ছে যে ট্রাইব্যুনালের যে সরকারি একটা ওয়েবসাইট রয়েছে বা একটা অ্যাপের মাধ্যমে আমরা অনেকগুলা তথ্যই আমরা দেখতে পারি। তো এখানে যেহেতু এটা পৃথিবীর যে কোনো দেশেই যান না কেন, ইভেন আমাদের দেশ বাংলাদেশ সহ, তাদের ওই আদালতের যে আহ, আপনার লেখার ধরন বা তাদের বলার ধরন বা তাদের যে কার্যক্রমগুলো, সেগুলো প্রায় একই, অনেকটাই এক। তো এটা আমাদের বুঝতে অনেকটাই সমস্যা হয়ে যায়। এটা নর্মাল বিষয়, কারণ আদালতের বিষয়গুলো আমরা বুঝতে একটু সমস্যা হবে, সেটা একটা নর্মাল বিষয়। এখানে আমাদের মিস আন্ডারস্ট্যান্ডিংগুলো হয়ে যায়। অনেকে আপনারা বুঝতে পারেন না যে আপনার ফাইলটা আদালতে বিচারকের অধীনে কি পর্যায়ে রয়েছে। এর অন্যতম কারণ হচ্ছে, যখন আমরা এটা বাংলাতে ট্রান্সলেট করি, সেখানে শুধুমাত্র আপনার যে বাংলা যে ওয়ার্ডগুলো চলে আসে, যেটা ট্রান্সলেট করার পর হয়, সেটা কিন্তু আপনি সেখান থেকে বর্ণনা করার বিষয় যেটা থাকে, সেটা কিন্তু আপনি করতে পারবেন না। কারণ এটা যদি আমি বলি, কিছুটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের মতো এখানে দেয়া থাকে, যেটা বিস্তারিত রয়েছে। অর্থাৎ সেটা বুঝতে হলে অবশ্যই আপনাকে একজন অভিজ্ঞ যে এক্সপার্ট রয়েছে, যারা পাদ্রনাতেতে কাজ করে বা ইমিগ্রেশন সংক্রান্ত যারা কাজ করে, ইমিগ্রেশন শুধু কাজ করে ব্যাপারটা তা না, যারা এই পর্যায়ে অর্থাৎ আদালতের ব্যাপারগুলো জানে, তাদের সাথে পরামর্শ করলে দেন আপনি আপনার যে ফাইল স্ট্যাটাসটা রয়েছে বা আপনার ফাইলটা কি পর্যায়ে রয়েছে সেটা বুঝতে পারবেন সহজে। যাই হোক, এখানে দুইটা বিষয় নিয়ে কাজ করতে হয়। সেটা হচ্ছে, এক হচ্ছে ইমিগ্রেশন, আরেকটা হচ্ছে আপনার বিচার বিভাগ যেটা, সেটা। আচ্ছা, এখানে অনেকেরই বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে অন্যতম একটা সমস্যা হচ্ছে যে দ্বিতীয় অডিয়েন্সার যখন থাকে, অর্থাৎ আমি ধরে নিলাম যে আগামী জুন মাসের 10 তারিখে একজনের দ্বিতীয় অডিয়েন্সার রয়েছে। তো সেটা যখন জুনের 10 তারিখ চলে আসে, সেটা 10 তারিখে হওয়ার পরে তার ফাইলটা একটা স্ট্যাটাস চলে আসে সেই অ্যাপের মাধ্যমে। তো সেখানে বিভিন্ন ধরনের স্ট্যাটাস আসতে পারে, রিসার্ভার তো আসতে পারে, আঙ্কে বিয়েও আসতে পারে, সেখানে আপনার জ্যোতিষী পরিবর্তনের স্ট্যাটাস আসতে পারে, বিভিন্ন ধরনের স্ট্যাটাস আসতে পারে। এমনকি আরেকটা স্ট্যাটাস রয়েছে যেটা আমি বলতে চাচ্ছি না, সেটা বলার প্রয়োজন মনে করতেছি না। তো বিশেষ করে রিসার্ভাতু যখন চলে আসে যে স্ট্যাটাসটা, সেটা আমরা ধরে নিই যে তার ফাইলটা সংরক্ষিত রয়েছে এবং সেখানে ফাইলটা অবশ্যই পজিটিভলি চলে আসবে। সেটা কীরকম, সেটা কারো ক্ষেত্রে আপনার 10 দিন লাগতে পারে, 2 দিন লাগতে পারে, 3 দিন লাগতে পারে, 5 দিন লাগতে পারে, 20 দিন লাগতে পারে, সর্বোচ্চ 60 দিন পর্যন্ত লাগতে পারে। তার ভিতরে আপনার পজিটিভ রেজাল্ট চলে আসবে, অর্থাৎ আপনার ফাইলটি সম্পূর্ণই ওকে রয়েছে। রিসার্ভাতু মানে সংরক্ষিত ফাইল, সেখানে পজিটিভলি চলে আসবে, এটা নর্মাল বিষয়। তা সমস্যাটা হচ্ছে সেখানে সেই রিসার্ভত বা আনকিবিয়ত, যেটা আমরা ফাইলকে নন সংরক্ষিত যেটাকে বলি আমরা, যেটাকে ফাইলটাকে ক্লোজ করে দেওয়ার মতো একটা ব্যাপার থাকে, অর্থাৎ ফাইলে যথেষ্ট পরিমাণে সন্দেহ রয়েছে বা ফাইলটা এখনো পর্যন্ত পুরোপুরি প্রস্তুত নয়, বা উকিলের কাছ থেকে কোনো একটা ডকুমেন্টস মিসিং রয়েছে, তারপরে সেটা একটু টেনশনের বিষয়। যদিও সেটা যদি আপনি যে আপনার আইনজীবী রয়েছে ওনার সাথে কথা বলে সেটা সংশোধন করে নিতে পারেন, এখানে আমাদের কোনো কাজ নেই, সম্পূর্ণ আপনার আইনজীবী করবে। আচ্ছা, এখানে প্রতিস্থাপন হয় বিচারক, অর্থাৎ বিচারক পরিবর্তনের যে ব্যাপারটা আসে, বেশিরভাগ এই সমস্যাটার মধ্যে আমরা বলে যাই যে আমার অডিয়েন্সের ডেট ছিল, অর্থাৎ আমার সেকেন্ড কমিশনের ডেট ছিল, ধরে নিলাম যে জুনের 10 তারিখে আমার ডেট ছিল, সেটা জুনের 20 তারিখে গিয়ে দেখলাম যে বিচারক প্রতিস্থাপন হয়েছে, অর্থাৎ আমার বিচারক পরিবর্তন হয়েছে। তাহলে কি আমার দ্বিতীয় শুনানিটা হয়েছে? না, আপনার দ্বিতীয় শুনানি হয়নি, বা আপনার বিচারক যিনি ছিল ওনার কাজের চাপে বা ওনার অন্যান্য ব্যস্ততার কারণে উনি ওনার এই ফাইলের দায়িত্ব ছেড়ে অন্যজনকে এখানে নিয়োগ দিচ্ছে, বা অনেক সময় দেখা যায় যে বিচারক মারা যান। তো মারা যাওয়ার পরে আপনার এই বিচারকের পরিবর্তে অন্য একজন বিচারককে দায়িত্ব দেওয়া হয়। উনি যেটা করেন, উনি আবার নতুন করে সময় নেন, এই ফাইলটাকে আবার যাচাই বাছাই করেন, বিস্তারিত করতে গিয়ে আপনাদের কাছে আরও 6 থেকে 7 মাস চলে যায়। তো আপনার চিন্তা হচ্ছে যে আমার তো দ্বিতীয় অডিয়েন্সের ডেট চলে গেছে, কিন্তু আমার তো বিচারকের যে রায় সেটা তো আমি পাচ্ছি না। বিচারক পরিবর্তন হওয়া মানে হচ্ছে আপনার শুনানির পরিবর্তে বিচারক নিয়োগ প্রাপ্ত হয়েছে, যে কোনো একটা কারণ হতে পারে, বেশ কিছু কারণ আমি বললাম একটু আগে। তো সেখানে আপনাকে নতুন করে অপেক্ষা করতে হবে। এটা যদি আপনি আপনার উকিলের সাথে কথা বলেন, তাহলে আপনার উকিলও সেই একই কথা বলবে যে অপেক্ষা করেন, আমরা আরেকটা ডেটের জন্য অপেক্ষা করতেছি। যেহেতু উকিলের অনেকগুলো ব্যস্ততার ব্যাপার থাকে বা অনেক ক্লায়েন্ট থাকে, আপনাকে এত ডিটেলসে কখনোই বলবে না।
আপনাকে যখন আপনি যাবেন সরাসরি আপনাকে বলে দিবে আমরা অপেক্ষা করতেছি, আপনাকে অপেক্ষা করতে হবে অন্য একটি তারিখের জন্য। আচ্ছা, এখন সবকিছু ঠিক থাকার পরও আমাদের ফাইলের স্ট্যাটাসটা আগে যেটা থাকে সেটাই রয়ে যায়, অর্থাৎ পরিবর্তন হয় না। সেটা আবার কি কারণে হয়? শুনানির পরিবর্তে নোট দাখিলের অপেক্ষা থাকতে পারে, বা আরও বিভিন্ন ধরনের স্ট্যাটাস আমরা পাই। সেটা আসলে কি ধরনের হয়? যদি আপনার দ্বিতীয় অডিয়েন্সার যে তারিখটা নির্ধারণ করে বিচারক, সেখানে আপনার শুনানি পরিবর্তে নোট দাখিলের অপেক্ষা আসে, তখন আপনি মনে করবেন যে আপনার উকিলের এখানে কিছুটা গাফলতি রয়েছে। অর্থাৎ যে সময়টুকুর মধ্যে আপনার ফাইলটা, অর্থাৎ ইলেকট্রিক প্রসেসিংয়ের মাধ্যমে যে ফাইলটা সাবমিট করার কথা ছিল, সেটা উনি সঠিক সময়ে করতে পারেন নাই। সঠিক সময়ে করতে না পারার জন্য আপনাকে সেই যে টাইমটা সেটা আর একটু লম্বা হয়ে যায়, বা আরও আপনি অপেক্ষা করতে থাকে। অর্থাৎ এটা উকিলেরই গাফলতি, আমি যেটা ব্যক্তিগত মনে করি উকিলের অনেকটা গাফলতি থেকে কাজের। কারণ সেটা যদি সময় মতো হয়ে যায় তাহলে কিন্তু আপনার ফাইলটা রিসার্ভ হতে চলে যাবে এবং আপনি কার্ড পেয়ে যাবেন, বা আপনার পজিটিভ রেজাল্টটা চলে আসবে। এ ধরনের বেশ কিছু স্ট্যাটাস আমাদের রয়েছে, যেটা আসলে স্পেসিফিকলি একটা ভিডিওতে আপনাদেরকে সবগুলো ডিটেলস বলাটা টু মাচ ডিফিকাল্ট। আমি আপনারা অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে বা আমার ফেসবুক মেসেঞ্জারে এই আপনাদের স্ক্রিনশটগুলো পাঠানো, আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সঠিক সলিউশনটা দিতে। সো আর এটা খুবই সহজ একটা ব্যাপার যে এখন আমরা সহজেই এই বিষয়গুলো জানতে পারি। তবে হ্যাঁ, অনভিজ্ঞ কোনো মানুষের কাছে আপনার এই আরজি নাম্বার সহ আপনার যে অ্যাপের ডিটেলস রয়েছে, অর্থাৎ আপনার ট্রাইব্যুনাল থেকে, অর্থাৎ আদালত থেকে যে চিঠিগুলো আপনার মাধ্যমে আপনার কাছে আসে উকিলের মাধ্যমে, বা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যে নথিপত্রগুলো রয়েছে, এগুলো সবগুলো আমাদের এখানে থাকার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো অনভিজ্ঞ কোনো মানুষের কাছে আপনার এইসব ডিটেলস অবশ্যই সাবমিট করবেন না। এই বিষয়গুলো মাথায় রাখবেন আপনারা। কারণ যেহেতু এটা একটা আদালতের একটা ব্যাপার রয়েছে, আপনারা জানেন যে থানা থেকে শুরু করে, আমাদের বাংলাদেশের কথা বলতেছি, থানা থেকে শুরু করে আপনি সর্বোচ্চ আদালত পর্যন্ত যে নথিগুলো আপনাকে দিবে সেইগুলো আপনি পাবলিকলি কখনোই প্রকাশ করতে পারবেন না। সো এই বিষয়গুলো নিজের কাছে স্কিপ রাখবেন। যদি আপনার বিশ্বস্ত মনে হয় বা কোনো একজন দক্ষ লোক রয়েছে, আপনি যদি যেটা বুঝতে না পারেন দেন তাকে সেটা সেন্ড করবেন যে ভাই আমি বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারতেছি না, যদি আমাকে একটু বলে দেন, দেন আপনি উপকৃত হতে পারেন। আদারওয়াইজ সেটা থেকে আপনার কিন্তু সমস্যা হতে পারে, যেহেতু আমরা এখানে অ্যাসাইলাম সিকার অর্থাৎ আশ্রয় প্রার্থী হিসেবে এখানে রয়েছি। সো আমি অনুরোধ করবো যে আপনাদের ফাইলটা কি পর্যায়ে আছে, সেটা সবচাইতে ভালো যে সলিউশনটা আপনাকে দেবে সেটা হচ্ছে আপনার অ্যাডভোকেট, অর্থাৎ আপনার আইনজীবী। সবসময় যদিও আমরা এখানে কাজ করি, প্রথমে আমি বলে নিচ্ছি আমি যেরকম কাজ করি আপনি এরকম আপনি এখানে কাজ করেন। আমাদের পরিবার রয়েছে দেশে, তাদেরকে ভালো রাখার জন্য আমরা বিদেশে আসছি, নিজের জীবনের নিরাপত্তার জন্য বিদেশে আসছি, আমরা ভালো থাকার জন্য বিদেশে আসছি। সো যতটুকু সময় আপনি বের করতে পারেন, ততটুকু সময়ের ভিতরে আপনার যে আইনজীবী রয়েছে ওনার সাথে আপনারা যোগাযোগ করবেন, সেটা সবচাইতে উত্তম কাজ হয়। আর এটার সবচাইতে বেটার সলিউশন দিতে পারবে আপনার আইনজীবী। আমরা যে কথাটা আপনাদেরকে বলি সেটা হয়তো বা অনেক সময় এদিক সেদিক হয়ে যেতে পারে। আর এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে আদালতের যে ব্যাপারটা, সেটা কোন সময় কোন ধরনের পরিবর্তন চলে আসে সেটা আমরা কেউ জানি না। সেটা সম্পূর্ণ নির্ভর করে আদালতের, অর্থাৎ আপনার যে জুডিশিয়াল রয়েছে, বিচারক যিনি রয়েছেন ওনার উপরে। সো আমি যেটা ওভারঅল আমি আপনাদেরকে শেষের পর্যায়ে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনাদের ফাইল স্ট্যাটাস যেরকমই থাকুক না কেন, একদম নিশ্চিত থাকেন। আর আপনার একমাত্র কাজ হচ্ছে, একমাত্র যে কাজ সেটা হচ্ছে কন্ট্রাক্টে কাজ করা। অর্থাৎ আপনাকে বাধ্যতামূলক কন্ট্রাক্টে কাজ করতে হবে, সরকারকে ট্যাক্স দিতে হবে, কাজ করতে হবে লিগেলি। কোনো ধরনের অন্যায় করতে পারবেন না আপনি, বা কোনো ধরনের অন্যায় আপনার করা যাবে না। এই দুইটা জিনিস আপনি ঠিক রাখেন। অনেকে অনেক কথা বলে, আপনি রক্তদান করেন, ভলেন্টিয়ারে কাজ করেন, এই করেন সেই করেন, সামাজিক সংগঠন। আপনার এত যদি সময় না থাকে, জাস্ট আপনি কন্ট্রাক্টে কাজ করেন, আপনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন, আপনার মানসিক শান্তি থাকবে, আপনার ডকুমেন্টসও প্রম্পট হয়ে যাবে একটা সময়। যাই হোক, আমি চাইবো যে আপনাদের সাথে কন্টিনিউ ভিডিও শেয়ার করার জন্য, যদি আমার সময় থাকে। যদি নতুন আপডেট আসে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।